আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইংরেজি বিষয় প্রভাষক, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। আজকে আমরা আলোচনা করব কানেক্টরস। কানেক্টরস হলো এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ডগুলো দুটি সেন্টেন্সকে কানেক্ট করে, অর্থাৎ দুটি সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে। সিন্স, দো, মোর ওভার, বাট এগুলো হচ্ছে কানেক্টর। পরীক্ষার খাতায় শুধু আনসারগুলো তুললেই হবে এবং একই আনসার তুমি দুইবার ব্যবহার করতে পারবে না। অর্থাৎ তুমি যদি একবার কোনো শূন্যস্থানে সো লিখে ফেলো তাহলে দ্বিতীয়বার কোনো শূন্যস্থানে আর সো লিখতে পারবে না। এক্ষেত্রে তোমাকে সো এর সিনোনিম যেমন দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, দ্যাটস হোয়াই এই সিনোনিমগুলো ইউজ করতে হবে। কানেক্টরস করার সময় এটাও তোমাকে মনে রাখতে হবে একই শূন্যস্থানে দুটি আনসার লেখা যাবে না। অর্থাৎ কোনো শূন্যস্থানে যদি কোনো একটি আনসার হুইচ হয় তাহলে সেখানে তুমি হুইচ এর পাশে অবলিক দিয়ে দ্যাট লিখতে পারবে না, মানে হুইচ অবলিক দ্যাট লিখতে পারবে না। তোমাকে একটি আনসার লিখতে হবে, যে কোনো একটি লিখতে হবে। তোমার কাছে যে আনসারটি বেস্ট মনে হবে শুধুমাত্র সেই আনসারটি তুলবে, একসাথে দুটি আনসার তোলা যাবে না। আজকে আমরা শিখবো কানেক্টরসের এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো বিগত বোর্ড এক্সামগুলোতে বারবার এসেছে। তাহলে চলো দেখে নেই কানেক্টরসের সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলো। আজকের প্রথম নিয়মটি হচ্ছে মোর ওভারের নিয়ম। মোর ওভার অর্থ এছাড়াও। দেখো সেন্টেন্সে এটার অবস্থানটি কোথায় হয়। প্রথমে একটি সেন্টেন্স থাকে, তারপর আরেকটি সেন্টেন্স থাকে। এই দুই সেন্টেন্সের শুরুতে অথবা দ্বিতীয় যে সেন্টেন্স, এই সেন্টেন্সের শুরুতে মোর ওভার লিখতে হবে। এটার পজিশনটা প্রথম একটা সেন্টেন্স, তারপরে যে দ্বিতীয় সেন্টেন্স, সেই দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে মোর ওভার হয়। এখন দেখে নিই মোর ওভার সেন্টেন্সে কখন ব্যবহার করা হয়। মূল বিষয় বা মূল ঘটনার সাথে আরো কিছু অতিরিক্ত তথ্য যোগ করতে গেলে এই কানেক্টর মোর ওভার ব্যবহার করতে হয়। অন্যভাবে বলতে গেলে আমরা যখন কোনো জিনিসের দুটি ভালো দিকের কথা বলবো তখন দ্বিতীয় ভালো দিকটির আগে মোর ওভার ব্যবহার করতে হবে, অথবা আমরা যখন কোনো কিছুর দুইটি নেগেটিভ কথা বলবো বা কোনো জিনিসের দুইটি খারাপ দিকের কথা বলবো তখন দ্বিতীয় খারাপ জিনিসটির দিকের আগে আমাদেরকে মোর ওভার ব্যবহার করতে হবে। এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নেওয়া যাক। প্রথম এক্সাম্পলটি দেখি। ট্রিজ গিভ আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। পরের সেন্টেন্সটি দেখি। দে গিভ আস ফ্রুটস, তারা আমাদের ফল দেয়। দেখো এখানে আমরা গাছ নিয়ে বলছি, গাছের ভালো দিক দিয়ে বলছি না খারাপ দিক দিয়ে বলছি। দেখো অক্সিজেন দেয়, এটা একটা অবশ্যই ভালো দিক। ফল দেয়, এটাও অবশ্যই ভালো দিক। তাহলে গাছের দুইটি ভালো দিকের কথা এখানে বলা হচ্ছে। দেখো গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল দেয়, তাহলে গাছের দুইটি ভালো দিকের কথা বলা হচ্ছে। তাই দ্বিতীয় যে ভালো দিকটি, সেই দিকটির আগে আমাদেরকে মোর ওভার ইউজ করতে হবে। তো এই জায়গায় যে এই দ্বিতীয় ভালো দিকটি, এই যে ভালো দিকটি, এখানে আমাদের মোর ওভার ইউজ করতে হবে। আরেকটি জিনিস খেয়াল করে দেখো, গাছ আমাদের অক্সিজেন দেয়, এটা একটা ভালো দিক, ভালো তথ্য, গাছের একটা ভালো তথ্য দেওয়া হচ্ছে। এখানেও দে গিভ আস ফ্রুটস, তারা আমাদের ফল দেয়, এটাও একটা ভালো তথ্য। তাহলে এই দুইটা তথ্যই সমজাতীয় তথ্য। যখন সমজাতীয় তথ্য থাকবে তখন দ্বিতীয় যে তথ্য, সেই দ্বিতীয় তথ্যের শুরুতেই মোর ওভার ইউজ করতে হবে। পরের এক্সাম্পলটি দেখি। ফেসবুক ওয়েস্টস আওয়ার মানি, ফেসবুক আমাদের টাকা নষ্ট করে। পরের সেন্টেন্সটি ইট ওয়েস্টস আওয়ার টাইম, এটা আমাদের সময় নষ্ট করে। দেখো এখানে ফেসবুকের ভালো দিকের কথা বলা হচ্ছে না খারাপ দিকের কথা বলা হচ্ছে। অবশ্যই এখানে ফেসবুকের খারাপ দিকের কথা বলা হচ্ছে, যে ফেসবুক আমাদের টাকা নষ্ট করে, অবশ্যই এটা খারাপ দিক। আর আমাদের সময় নষ্ট করে, এটাও খারাপ দিক। তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গায় যে তথ্যটি দেওয়া আছে এই তথ্যটি নেগেটিভ তথ্য, এখানেও যে তথ্যটি দেওয়া আছে এটি নেগেটিভ তথ্য। যখন দুইটি সমজাতীয় নেগেটিভ তথ্য পাবো বা সমজাতীয় তথ্য পাবো তখন দ্বিতীয় যে তথ্য, সেই তথ্যের আগে এখানে আমাদেরকে মোর ওভার ইউজ করতে হবে। হ্যাঁ, এই ফেসবুকের খারাপ দিক, এটাও খারাপ দিক, এটাও খারাপ দিক। দুটি খারাপ দিক যদি থাকে দ্বিতীয় খারাপ দিকটির আগে আমাদেরকে মোর ওভার ইউজ করতে হবে। যদি এমন হতো যে ফেসবুকের এটা খারাপ দিক আর এটা ভালো দিক, দুইটা যদি দুই রকম থাকতো, একটা ভালো দিক একটা খারাপ দিক, তাহলে এখানে আমরা মোর ওভার ইউজ করতে পারতাম না, তখন আমাদেরকে এখানে বাট ইউজ করতে হতো। যেমন এরকম ফেসবুক, ফ্রম ফেসবুক উই ক্যান লার্ন মেনি থিংস, এটা একটা ভালো দিক। বাট ইট ওয়েস্ট আওয়ার টাইম, যেরকম থাকতো একটা ভালো থাকতো একটি খারাপ থাকতো, তাহলে সেখানে আমরা দুইটি সেন্টেন্সের মাঝে বাট ইউজ করতাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে দুইটা তথ্যই সমজাতীয় তথ্য, আর সমজাতীয় যখন তথ্য পাবো তখন আমরা মোর ওভার দিব। আর মোর ওভার দ্বিতীয় তথ্যটি আগে মোর ওভার দিয়ে শুরু করবো। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো।
এখন 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে সিন্স নিয়ে। সিন্স অর্থ যেহেতু, আর এস অর্থ যেহেতু। সিন্সের সিনোনিম হচ্ছে এস। যদি কোনো এক শূন্যস্থানে তুমি সিন্স একবার ব্যবহার করে ফেলো, দ্বিতীয় যে শূন্যস্থানে যদি আবার কোনো শূন্যস্থানে যদি তোমাকে আবার সিন্স লেখার প্রয়োজন পড়ে, তখন তুমি সেখানে সিন্স না লিখে এস লিখবে। এখন দেখে নিই সিন্স সেন্টেন্সে কোথায় বসে। সিন্স সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে। এখানে একটা এই সিন্স কানেক্টরটি বসবে, তারপর একটি সেন্টেন্স কমা পরে একটি সেন্টেন্স থাকবে। অর্থাৎ দুটি সেন্টেন্সের শুরুতে সিন্স বসে আর দুটি সেন্টেন্সের মাঝে কমা থাকে। সাধারণত এইভাবেই বসে। এখন দেখে নিই সিন্স কখন বসে। সিন্স বসে সাধারণত কোনো কারণ বোঝাতে, যেমন তারা ভালো খেলেছিল তাই তারা ম্যাচটি জিতেছিল। তারা কেন ম্যাচটি জিতেছিল? কারণ তারা ভালো খেলেছিল। এই যে ম্যাচ জিতার কারণ যখন আমরা বলতে যাব যে ম্যাচটা কেন জিতেছিল, এরকম কারণ যখন বোঝাতে যাব তখন আমরা সিন্স ব্যবহার করব। অন্যভাবে বলতে গেলে, কোনো স্বাভাবিক ঘটনা বলতে গেলে আমরা সিন্স ব্যবহার করি। যেমন যেহেতু তারা ভালো খেলেছিল তাই তারা ম্যাচটি জিতেছিল। তারা ম্যাচটি কেন জিতেছিল? তারা ভালো খেলেছিল। আর এটাই স্বাভাবিক যে ভালো খেললে ম্যাচ জেতা যায়, এটাই স্বাভাবিক, সাধারণত এটাই ঘটে। এই জন্য এখানে সিন্স ব্যবহার করতে হয়। কোনো স্বাভাবিক ঘটনা বলতে গেলে সিন্স ব্যবহার করতে হয়। অন্যভাবে বলতে গেলে কোনো কারণ বোঝাতে গেলে সিন্স ব্যবহার করতে হয়। আর এই সিন্সের পজিশন হচ্ছে দুটি সেন্টেন্সের শুরুতেই বসে সাধারণত। প্রথম এক্সাম্পলটি দেখি। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি ডিডন্ট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। তো এখানে দেখো সে স্কুল কেন যায়নি? কারণ সে অসুস্থ ছিল। তো এখানে কারণ বোঝাচ্ছে। আর এটি একটি স্বাভাবিক ঘটনা। কেউ যদি অসুস্থ থাকে তাহলে সে স্কুলে যাবে না। কোনো স্টুডেন্ট যদি, সাধারণত এটাই ঘটে, কোনো স্টুডেন্ট যদি অসুস্থ থাকে তাহলে সে স্কুলে যায় না। এটা একটা স্বাভাবিক ঘটনা। এই দিক থেকে চিন্তা করলেও সিন্স হবে। মানে কোনো স্বাভাবিক ঘটনা থাকলে সেখানে সিন্স ব্যবহার করতে হয়। এইভাবে তুমি বুঝতে পারো এখানে সিন্স হবে। বা তুমি যদি অন্যভাবে চিন্তা করো যে কোনো কারণ বোঝালে সিন্স ব্যবহার করা হয়, তো দেখো এখানেও একটি কারণ রয়েছে যে সে অসুস্থ থাকার কারণে সে স্কুলে যায়নি। তো এখানে কারণ বুঝেলেও সিন্স, তুমি যেভাবে ভালো বুঝো সেভাবে বুঝে নিবে। তো এখানে আমরা সিন্স বসাবো, কারণ এখানে কারণ বোঝাচ্ছে, অথবা এখানে একটি স্বাভাবিক ঘটনা বলা হচ্ছে, এই জন্য এখানে সিন্স বসবে। পরের এক্সাম্পলটি দেখি। দে প্লেড ওয়েল, তারা ভালো খেলেছিল। দে ওন দ্য ম্যাচ, ওন অত জিতা, তারা ম্যাচটি জিতেছিল। যেহেতু তারা ভালো খেলেছিল তারা ম্যাচটি জিতেছিল, এটাই একটি স্বাভাবিক ঘটনা। আর আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে স্বাভাবিক ঘটনা হলে সেখানে সিন্স ব্যবহার করতে হয়। তো এখানে আমরা সিন্স ব্যবহার করব। হ্যাঁ, অন্যভাবে চিন্তা করতে গেলে এখানে একটি কারণ বোঝাচ্ছে। দেখো তারা কেন ম্যাচটি জিতেছিল? কারণ তারা ভালো খেলেছিল। তুমি যদি কারণের দিক থেকে চিন্তা করো তাও এখানে সিন্স আসবে। আর তুমি যদি স্বাভাবিক ঘটনা বুঝো, স্বাভাবিক ঘটনা মনে করো, তাহলে সেদিক থেকে চিন্তা করলেও এখানে সিন্স আসবে। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছ। এখন 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে দো এর নিয়ম। দো অর্থ যদিও, অল দো অর্থ যদিও। দো অল দো সেম মিনিং। দো অর্থ যদিও, অল দো অর্থ যদিও। শুরুতে জেনে নেই দো সেন্টেন্সের কোথায় বসে, এর পজিশনটি কোথায়। দেখো দো সাধারণত শুরুতে বসে, দুটি সেন্টেন্সের শুরুতে বসে। দো এর পরে একটি সেন্টেন্স থাকে, কমার পরে আরেকটি সেন্টেন্স থাকে। দো কখনো একটি সেন্টেন্সে বসে না, যে এমন হয় না যে একটি শুরুতে দো আসছে পরে একটি সেন্টেন্স ফুল স্টপ, মানে এমন হয় না। দো সব সময় দুটি সেন্টেন্সের সাথে বসে আর দুটি সেন্টেন্সের শুরুতে বসে, সাধারণত এটি এভাবে বসে। এখন জেনে নেই দো কখন ব্যবহার করতে হয়। দো ব্যবহার করতে হয় যখন আমরা কোনো অস্বাভাবিক ঘটনা বলতে যাব, তখন সেই অস্বাভাবিক ঘটনার সময় দো ব্যবহার করতে হয়। দেখো এক্সাম্পল দেখলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। দেখো এখানে একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে, একটা উল্টা ঘটনা ঘটেছে, বিপরীত ঘটনা। সাধারণত আমরা জানি কোনো স্টুডেন্ট যদি অসুস্থ থাকে সাধারণত সে স্কুলে যায় না, কিন্তু এখানে এই ছেলেটি স্কুলে অসুস্থ থাকা সত্ত্বেও স্কুলে গিয়েছিল। তো এটা একটি অস্বাভাবিক ঘটনা, অর্থাৎ উল্টা ঘটনা। যখন এরকম উল্টা ঘটনা পাবে তখন এখানে দো ইউজ করতে হবে। অস্বাভাবিক বা উল্টা ঘটনার বেলায় দো ইউজ করতে হয়। হ্যাঁ, যদি এরকম থাকতো সে অসুস্থ ছিল, সে স্কুলে যায়নি, এটা কিন্তু স্বাভাবিক। অসুস্থ থাকলে সে স্কুলে যাবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক ঘটনায় সিন্স ব্যবহার করতে হয়, দো ব্যবহার করতে হয় না। আর অস্বাভাবিক ঘটনা হলে সেখানে আমাদেরকে দো ব্যবহার করতে হবে। পরের এক্সাম্পলটি দেখো। দে প্লেড ওয়েল, তারা ভালো খেলেছিল। তারা ভালো খেলেছিল। দে লস্ট দ্য ম্যাচ, তারা ম্যাচটি হেরে গিয়েছিল। অনেক সময় খেলা দেখা যায় ভালো খেলা সত্ত্বেও লাক ফেভার না করার কারণে ম্যাচটি হেরে যেতে হয়। তো এমনও হয় খেলার সময়, সবসময় যে ভালো খেললেই জেতা যায় এরকম না। যেমন ফুটবল খেলা অনেক সময় দেখা যায় ভালো খেলার পরও ম্যাচ
হেরে যায়। হ্যাঁ, তো এইরকম যে অস্বাভাবিক ঘটনা থাকে বা উল্টা ঘটনা থাকে, যে ভালো খেলার পরও ম্যাচটি হেরে গিয়েছিল, এরকম যদি উল্টা ঘটনা বা অস্বাভাবিক ঘটনা থাকে তো তখন এখানে দো ইউজ করতে হয়। আর আমরা সাধারণত জানি যে উল্টা ঘটনা থাকলে বাট ইউজ করতে হয়, তাই না? কিন্তু এখানে বাট ইউজ হবে না, বাট সাধারণত দুটি সেন্টেন্সের মাঝে বসে, কিন্তু এটি দুটি সেন্টেন্সের শুরুতে, এই জন্য এখানে দো হবে। আর যদি দুটি সেন্টেন্সের মাঝে যদি শূন্যস্থানটি থাকতো এখানে আমরা বাট ইউজ করতাম। এখন 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম হচ্ছে সো এর নিয়ম। এই সো এই কানেক্টরটি খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি যে কানেক্টরটি পরীক্ষায় আসে সেটি হচ্ছে সো, তাই আমাদের সো এর নিয়মটি ভালো করে বুঝতে হবে। তো দেখো, সো তো তাই, ফলে সেজন্য, সো এর একটি সিনোনিম হচ্ছে দেয়ারফর। তুমি যদি কোনো এক শূন্যস্থানে একবার সো লিখে ফেলো, তাহলে দ্বিতীয়বার যদি আবার সো যদি লেখার প্রয়োজন পড়ে তখন সেখানে সো লিখতে পারবে না, তখন সেখানে দেয়ারফর লিখতে হবে, এর সিনোনিম লিখতে হবে। দেখো শুরুতে দেখে নিই এর সেন্টেন্সে এটা কোথায় বসে, এর পজিশনটা কি। সো এর আগে একটি সেন্টেন্স থাকে, সো এর পরে আরেকটি সেন্টেন্স থাকে। হ্যাঁ, তো দুটি সেন্টেন্সের প্রায় মাঝেই বসে দেখো। আর সো এর শুরুতে একটা ফুল স্টপ থাকে, সো এর আগে যে সেন্টেন্সটি একটি শেষ হয় তারপর এখান থেকে একটি সেন্টেন্স শুরু হয়। তো এই সো দিয়ে একটি সেন্টেন্সের পরেই ফুল স্টপ বসে যায়। হ্যাঁ, আর এই সো দিয়ে এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের একটা কানেক্ট, একটা সংযোগ স্থাপন করে। এই সোটি এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের একটি সংযোগ স্থাপন করে। আর সো কখন ব্যবহার করা হয়? কোনো ফল প্রকাশ করতে গেলে, কোনো ঘটনার আউটকাম বা ফল প্রকাশ করতে গেলে তখন এই সো ব্যবহার করতে হয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নিই। প্রথম এক্সাম্পলটি, হি ডিডন্ট রিড প্রপারলি। সে সঠিকভাবে পড়েনি, ভালো করে পড়েনি। হি ফেলড ইন এক্সাম। সে পরীক্ষায় ফেল করেছিল। দেখো সে পরীক্ষা কেন ফেল করেছিল? কারণ সে ভালো করে পড়েনি। এই ভালো করে না পড়ার কারণে, ভালো করে না পড়ার ফলশ্রুতিতে সে ফেল করেছিল। ভালো করে পড়েনি, এর ফলে সে ফেল করেছিল। তো এখানে যে ফল প্রকাশ করছে, যে এটা ফল, এটি কাজটি করেছিল সে, আর এই কাজের ফলে, এই কাজের কারণে এই ফলটি এসেছে। কি ফল এসেছে? ভালো কাজ করলে ভালো ফল আসবে, খারাপ কাজ করলে খারাপ ফল আসবে। এখানে সে খারাপ একটি কাজ করছে, সে ভালো করে পড়েনি, এই জন্য সে ফেল করেছিল। হ্যাঁ, তো এখানে এই যে ফল প্রকাশ করতে, এই যে একটা ফল, এই জন্য এখানে আমরা সো দিব। ফল প্রকাশ করতে হলে সো দিতে হয়। তো সো এর বাংলা হচ্ছে তাই, ফলে সেই জন্য। তুমি যেতেই ধরনের কেন সেন্টেন্সটি মিলে যাবে। দেখো, সে ভালো করে পড়েনি তাই সে পরীক্ষায় ফেল করেছিল, তাই ধরছে। এবার ফলে দেখি, সে ভালো করে পড়েনি ফলে সে পরীক্ষায় ফেল করেছিল। আবার যদি আমরা সেজন্য ধরি তাহলেও সেন্টেন্সটি মিলে যাবে। সে ভালো করে পড়েনি, সঠিকভাবে পড়েনি, সেই জন্য সে পরীক্ষায় ফেল করেছিল। আমরা দেখলাম যে সো এর বাংলাটা কি। সো এর বাংলা তাই হতে পারে, ফলে হতে পারে, সেজন্য হতে পারে। তুমি যেটাই ধরবে মিলে যাবে। পরের এক্সাম্পলটি দেখি। হি ওয়ার্কড হার্ড। সে কঠোর পরিশ্রম করেছিল। হি কুড শাইন ইন লাইফ। সে জীবনে উন্নতি করতে পেরেছিল। সে কঠোর পরিশ্রম করেছিল, সে জীবনে উন্নতি করতে পেরেছিল। দেখো, সে জীবনে যে উন্নতি করতে পেরেছিল, কি কারণে পেরেছিল? কারণ সে কঠোর পরিশ্রম করেছিল। এই কঠোর পরিশ্রম করার ফলে সে জীবনে উন্নতি করতে পেরেছিল। এই যে এই ফলে, এই কাজটার ফলে সে এই কাজটা পেয়েছিল। এটাই স্বাভাবিক। আমরা যদি কঠোর পরিশ্রম করি তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারবো। এই কাজটার ফল হিসেবে সে জীবনে উন্নতি করতে পেরেছিল। তো এখানে আমরা সো দিব অথবা দেয়ারফর দিলেও আমাদের সেন্টেন্সটা মিলে যাবে। আবার এখানে আমরা সো দিতে পারি। হ্যাঁ, হি ওয়ার্কড হার্ড therefore he could shine in life. সে কঠোর পরিশ্রম করেছিল, সেজন্য সে জীবনে উন্নতি করতে পেরেছিল। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। এখন 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়মটি হচ্ছে হু এর নিয়ম। হু অর্থ যে বা যারা। যদি একজনকে মিন করে তাহলে যে, আর যদি একাধিক লোককে মিন করে তাহলে হচ্ছে যারা। সেন্টেন্স দেখে এটা বুঝে নিতে হবে। হু কখন ব্যবহৃত হয় সেন্টেন্সে? দেখো, এক্সাম্পল দেখলে যে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এই স্টুডেন্ট ড্যাশ নেগলেক্টস অত অবহেলা করা হিজ ডেইলি লেসন, তার প্রতিদিনের যে পড়া যদি সে নেগলেক্ট করে, ইজ শিওর টু ফেল, এটা নিশ্চিত যে সে ফেল করবে। একটা স্টুডেন্ট যদি তার প্রতিদিনের পড়া ঠিকঠাক করে না পড়ে, অবহেলা করে রেখে দেয়, তাহলে অবশ্যই সে পরীক্ষায় ফেল করবে। এখানে এটা বলা হচ্ছে। তো এইখানে কি ক্যারেক্টার দিলে সেন্টেন্সটা আমরা সুন্দর করে একটি মিলাতে পারবো, একটি মিনিংফুল সেন্টেন্স পাবো। দেখো, আমরা এখানে যদি হু নেই, হু হতো যে, এই স্টুডেন্ট একজন ছাত্র
হু, তো যে একটা স্টুডেন্ট যে তার পড়া প্রতিদিনের পড়া যদি অবহেলা করে, পড়া না পড়ে রেখে দেয়, সে এটা নিশ্চিত যে সে ফেল করবে। তো এখানে যদি আমরা হু ধরি তাহলে সেন্টেন্সটি মিলে যাবে। আমরা প্রথমে হয়তোবা যারা ভালো প্র্যাকটিস করবে তারা শুরুতেই হুটাকে ধরে ফেলতে পারবে, কিন্তু যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা অন্য কিছু দিয়ে আগে মেলানোর চেষ্টা করবে, যে এখানে ইফ দিয়ে মিলে নাকি সিন্স দিয়ে মিলে না কি দিয়ে মিলে। 2-3টা মেলানোর পর যখন দেখবে হু দিয়ে মিলাতে যাবে তখন এটা চলে আসে। আর একটা মনে রাখবে যে হু মানুষের বেলা ইউজ করতে হয়, হু মানুষের সাথে রিলেটেড, বস্তুর সাথে না। কিন্তু এই যে হু, এই হু এর সাথে এই পাশে যে সাবজেক্টটি রয়েছে বা যে মানুষটি রয়েছে এটি কিন্তু মানুষ, এই মানুষের সাথে হু বসে। এখানে যদি কোনো বস্তু হতো তাহলে কিন্তু আমরা এখানে হু দিতাম না, এখানে আমরা হুইচ বা দ্যাট হতো। তো এটা মানুষের সাথে রিলেটেড হুটা। হ্যাঁ, তো যে স্টুডেন্ট যখন দেখবে যে স্টুডেন্ট, আর আমরা জানি যে যে ইংলিশ হচ্ছে হু, তাহলে যে স্টুডেন্ট তার পড়ালেখা ঠিকঠাক করে না এটা নিশ্চিত যে সে পরীক্ষায় ফেল করবে। তো পরের এক্সাম্পলটি দেখো, আই স এ ম্যান, আমি একটি লোককে দেখেছিলাম, ড্যাশ ওয়াজ ক্যাচিং ফিশ। তো এখানে কি কানেক্টরটি বসাবো? দেখো এখানে যদি দেওয়া বলি হবে না, যেহেতু দেওয়া হবে না, যদি যেই বলি তাহলে সেন্টেন্সটি মিলে যাবে। দেখো আই স এ ম্যান, আমি একটি লোককে দেখেছিলাম যে মাছ ধরছিল। তো এটা খুব সহজেই এটা বোঝা যায়। অ্যাকচুয়ালি আমরা যখন একটু এই হুয়ের ব্যাপারটা এখন শিখে ফেলবো তখন এই টাইপের কোনো সেন্টেন্স পেলে আমরা বুঝে ফেলবো যে এখানে হু বসবে, এটা তেমন জটিল কিছু না। হ্যাঁ, আই স এ ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ, আমি একটি লোককে দেখেছিলাম যে মাছ ধরছিল। যে মাছ ধরছিল। তো এটা মনে রাখতে হবে, হু হতো যে হয়, আবার হু হতো যারা হয়, দুইটাই হয়। হ্যাঁ, আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। এখন 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়মটি হচ্ছে হুইচ দ্যাট নিয়ে। হুইচ হতো যা বা যেটি, আর দ্যাট হতো যে যা যেটি। হ্যাঁ, এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নেই। আই হ্যাভ এ নেকলেস, আমার একটি নেকলেস আছে। হুইচ, এখানে দেখো শূন্যস্থান, এখানে আমরা হুইচ দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। হুইচ বিলং টু মাই মাদার, যেটি আমার মায়ের। তো হুইচ হতো যেটি, এখানে হুইচ হতো কি মিন করছে? যেটি। আর আমরা জানি যে হুইচ হতো যেটি, দ্যাট হতো যেটি। তাইলে যেহেতু আমার একটি নেকলেস রয়েছে যেটি আমার মায়ের, যেহেতু এইসব এখানে আমরা যেটি দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারছি, এই জন্য আমরা হুইচও আনতে পারবো, দ্যাটও আনতে পারবো। কারণ হুইচ হতো যেটি, দ্যাট হতো যেটি। হ্যাঁ, যে সেন্টেন্সটি আমরা যেটি দিয়ে কমপ্লিট করতে পারবো সেখানে আমরা হুইচও আনতে পারবো, দ্যাটও আনতে পারবো। আর হুইচ আর দ্যাট বস্তুর সাথে রিলেটেড বা কোনো বিষয়ের সাথে রিলেটেড। হ্যাঁ, বস্তু বা বিষয়ের সাথে রিলেটেড। কিন্তু হু, যে আগে যে নিয়মটি ছিল, হু ছিল মানুষের সাথে রিলেটেড, কিন্তু এখানে হুইচ বা দ্যাট বস্তুর সাথে রিলেটেড। দেখো এখানে নেকলেস একটা বস্তু, তাই না? তো এখানে বস্তু বা কোনো বিষয়ের সাথে রিলেটেড, মানুষের সাথে কিন্তু রিলেটেড না। যেখানে যেটি দিয়ে আমি এই যেটি দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবো সেখানে আমরা হুইচ বা দ্যাট লিখতে পারি। হ্যাঁ, যে কোনো একটি লিখতে হবে, দুইটি কিন্তু আবার পরীক্ষার খাতায় হুইচ অবলিক দ্যাট লেখা যাবে না, যে কোনো একটি লিখতে হবে। তোমার কাছে যে আনসারটি বেস্ট মনে হয় সেই আনসারটি তুমি লিখবে। পরের এক্সাম্পলটি দেখি, এভরিবডি নোজ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। সবাই জানে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। অর্থাৎ পরিশ্রমের দ্বারা যদি আমরা পরিশ্রম করি তাহলে আমাদের ভাগ্য ফিরবে। এই জন্য বলা হয় যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো এখানে দেখো কি দিব, এভরিবডি নোজ দ্যাট, এখানে দ্যাট অত যে। দেখো আমরা এখানে লিখেছিলাম যে দ্যাট অত যে, কিন্তু এখানে লিখিনি। হ্যাঁ, দ্যাট অত নর্মালি যে। যখন কোনো সেন্টেন্সে তুমি যে দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবে, একটি মিনিংফুল সেন্টেন্স বানাতে পারবে কানেক্টেডসে, তখন সেখানে তুমি যে দিয়ে লিখবে। হ্যাঁ, এই যে কিন্তু কোনো বস্তু বা বিষয়ের সাথে রিলেটেড, মানুষের সাথে রিলেটেড না। কিন্তু এই যে এখানে একটি ঘটনা বলা হচ্ছে, এই ঘটনা বা কোনো বিষয় বলা হচ্ছে এখানে, এই জন্য এখানে যে দিব, হু দিলে হবে না কিন্তু। হ্যাঁ, হুর সামনে যদি এখানে কোনো মানুষ থাকতো, এই যে মানুষ থাকতো, বা এখানে মানুষ নিয়ে বলা হচ্ছে না, এখানে কোনো বিষয় বলা হচ্ছে বা কোনো ঘটনা বলা হচ্ছে, এখানে এই জন্য দ্যাট দিয়ে লিখতে হবে। সবাই জানে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। হ্যাঁ, পরের এক্সাম্পলটি দেখি, আই স দ্যাট হি ওয়াজ স্লিপিং, আমি দেখেছিলাম যে সে ঘুমাচ্ছিল। এখানেও কি আসবে, যে দিয়ে যদি আমরা সেন্টেন্সটি কমপ্লিট করতে চাই তাহলে সহজেই এই সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা কানেক্টরসে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।